আসসালামু আলাইকুম দর্শক। দম দেখে আসলাম। দমের রিভিউ দিব আপনাদেরকে আজকে। দম আমার কাছে কেমন লেগেছে, দম মানুষের কাছে কেমন লাগছে, চলেন শুরু করি। আগে ভালো দিকগুলো আলোচনা করি। দমের শিল্পী নির্বাচনটা খুব ভালো হয়েছে। প্রত্যেকটা শিল্পী দারুণ অভিনয় করেছে। কোনো শিল্পীর ব্যাপারে কোনো কমপ্লেন নাই। দমের কস্টিউম, শিল্পীদের যে কস্টিউমটা পরানো হয়েছিল, কস্টিউম পারফেক্ট, কস্টিউম নিয়েও কোনো ঝামেলা নেই। লোকেশনগুলো দারুণ নির্বাচন করা হয়েছে, যদিও রিয়েল আফগানিস্তানে শ্যুটটা হয় নাই, হয়েছে কাজাকিস্তান, সেখানে যেখানে প্রচণ্ড ঠান্ডা। আফগানিস্তানে এত ঠান্ডা নাই, এটা একটা ম্যাটার করে। রিয়েল আফগানিস্তানে করলে বোধহয় আরেকটু ভালো হতো। চিত্রনাট্যের সাথে মিল রেখে আফগানিস্তানের একটা পার্ট, সেখানে হয়তো জটিলতা ছিল, নানান জটিলতার কারণে সেটা করতে পারে নাই। ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত ছিল, বিশেষ করে যেহেতু বিদেশি একজন ক্যামেরাম্যান এখানে ব্যবহার করা হয়েছে। এই লেভেলের ক্যামেরা ওয়ার্ক বাংলাদেশে এর আগে কখনো দেখি নাই। গানগুলা খুবই সুন্দর ছিল এবং গানের প্লেসমেন্টও খুব দারুণ ছিল। কালার গ্রেডিং খুব ভালো ছিল। ভিএফএক্স আমার কাছে অ্যাভারেজ দিয়েছে, ভিএফএক্স অতটা ভালো লাগে নাই। সো ওভারঅল পুরো সিনেমাটা তাহলে কেমন হয়েছে? সবই ভালো, তাহলে সিনেমাটা তো ভালোই হওয়ার কথা, তাই না? না, সিনেমাটা আমার কাছে ফার্স্ট হাফ পর্যন্ত ভালো লেগেছে। সেকেন্ড হাফের শেষের দিকে গিয়ে আমার কাছে মনে হয়েছে তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়েছে। ডলি জোহর একটা ইন্টারভিউতে বলেছিল যে কিসের দম, দমে তো দমই নাই। ডলি জোহর এই সিনেমার একজন অভিনেত্রী, তিনি যখন বলছে দমে তো দমই নাই, তার মানে একটা ব্যাপার আছে। সে কিন্তু কয়েকশো সিনেমার অভিনেত্রী, সে আজকালকার অভিনেত্রী না, অনেক পুরনো অভিনেত্রী। বহু বড় বড় বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছেন, বহু সুপারহিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। সালমান শাহর সঙ্গে, শাকিব খানের সঙ্গে তার অভিনয় আছে। আফরান নিশোর সঙ্গেও তারা এর আগে অভিনয় হচ্ছে নাটকে। তিনি যখন বলেছেন দমে তো দমই নাই, তার মানে ডাল মে কুছ কালা হে। অনেকে বলছেন যে ডলি জোহরকে খুব বেশি দেখা নাই, তাই জেলাস ফিল করে তিনি এই কথা বলছেন। নো, তিনি একজন শিল্পী, এবং ডলি জোহর যেই মানের একজন শিল্পী, সেই মানে গিয়ে, সেই লেভেলে গিয়ে তিনি এই ধরনের কথা বলতে পারেন না, বলেন না, বা কোনো শিল্পী এই ধরনের কথা বলে না, জেলাসি ফিল করে বলে না যে দমে, ওই সিনেমা নিয়ে কোনো বাজে কথা বলবে না। তো দমে আসলেই দম নাই, মানে যেই দমটা চেয়েছিলাম আমি দমে। দমের ট্রেলার দেখে মনে হয়েছে আমার কাছে এটা একটা সার্ভাইভাল ফিল্ম। দমের শুরু থেকে প্রচারণায় সবাই তাই বলেছে, এটা একটা সার্ভাইভাল ফিল্ম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা ডকুমেন্টারি। এটা একটা সার্ভাইভাল ফিল্ম, এটা একটা হস্টেজ ফিল্ম। এই তিনটার একটা ব্লেন্ড, তিনটার যে কোনো একটা না। শাহরিয়ার শাকিল খুব বড়াই করে বলে যে এখনকার তথাকথিত সিনেমা তিনটা গান আর দুইটা অ্যাকশন মিলায় একটা সিনেমা হয়, ওই দিন শেষ। তাহলে ভাই ওই দিন যদি শেষই হয়ে যায়, তাহলে আপনার সিনেমায় গান রাখলেন কেন? যেটা আপনি বিশ্বাস করেন সেটা আপনি করেন না কেন? এরকম হস্টেজ ফিল্ম, এরকম সার্ভাইভাল ফিল্ম, বা যদি ডকুমেন্টারি, আমরা যদি বলিউডের কথা বাদ দিই, হলিউডকে নিয়ে তো তুলনা করব। অনেক ছবি আমরা দেখেছি হলিউডের, সেখানে কি কোনো গান আছে ভাই? অনেক বড় লেন্থের ছবি আছে, কিন্তু গান আছে? গান ছাড়াও একটা সেকেন্ড ধরার অপশন নেই। মানছি, বাঙালি পাতে একটা রোমান্টিক গান না দিলে পোষে না, পোষায় না। দিন শেষে নায়ক নায়িকা থাকবে আর রোমান্টিক গান থাকবে না, পোষায় না। তো ওই পোষানিটা পোষাইতে গিয়ে আমার কাছে মনে হয় গান ভালো হয়েছে, কিন্তু কনসেন্ট্রেশন কোথায় জানি চলে গেছে। মানে কনসেন্ট্রেশনটা একটু, উত্তেজনাটা কমে গেছে। একটা সার্ভাইভাল ফিল্মে টান টান উত্তেজনা থাকবে, এই বুঝি মারা যায়, এই বুঝি শেষ হয়ে যায়, এই বুঝি সব শেষ।
যখনই গান আসে তখনই একটা রিলিফ পায় দর্শক। এইভাবে বারবার রিলিফ দিতে দিতে দর্শকই একসময় প্যারা খেয়ে যায়, দূর হালায় এত রিলিফ কেন। আমার কাছে অনেকটা এরকমই মনে হয়েছে। অভিনয় নিয়ে কোনো কথা নাই, আফরান নিশো যে লেভেলের অভিনয় করেছে, হি হ্যাজ গিভেন হিজ বেস্ট। পূজা চেরিও খুব ভালো করেছে, ডলি জহুর ভালো করেছে, হাসনাত রিপন আফরান নিশোর বন্ধুর ক্যারেক্টার করেছে, সেও ভালো করেছে। আফরান নিশোর একটা কলিগের অভিনয় করেছে, শুকনো একটা লোক, সে খুব ভালো করেছে। চঞ্চল চৌধুরী একটু সিনেমার ভিতরে একটু চেষ্টা করেছেন একটু কৌতুক ঢুকানোর জন্য, একটু কমেডি করার জন্য। এটা আমার কাছে যাচিত মনে হয়েছে। মনে হচ্ছে জোর করেই এই জায়গাটা রাখা হয়েছে যেন দর্শক একটু কমেডিটাও পায়। অরুণ বরুণ দা, বরুণ ওর নাম, বরুণ দাও খুব ভালো করেছেন, এনজিও অফিসের একজন অফিসার। জাহিদ হাসান এত বড় একটা ক্যারেক্টার নেওয়া হয়েছে, আবুল হায়াত এত বড় একটা ক্যারেক্টার নেওয়া হয়েছে গল্পে। বলবো যে ভাই গল্পের প্রয়োজনে তাদের ক্যারেক্টারটা ছোট, ওই গল্পই তো আপনি ছোট করে ফেলছেন, গল্পের প্রয়োজনে তাদের ক্যারেক্টারটাই বরঞ্চ বড় হওয়া উচিত ছিল। কারণ এই যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা নেগোসিয়েশন হয়, মূল যে খেলা, সেই খেলাটাই দেখান নাই। এটা 2003 সালের একটা সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। সত্য ঘটনা যদি হুবহু আপনি নির্মাণ করতে যান, তাহলে আপনার কাছে গান থাকবে না, গান আসে না। আপনি একটু ফিল্মি ভাইব দিচ্ছেন এটার ভিতরে, তো ফিল্মি ভাইব যদি আপনি দেন, তাহলে ক্লাইম্যাক্সটা এত দুর্বল কেন করলেন? এত সহজে কিভাবে আফরান নিশো ওখান থেকে বেঁচে ফিরে আসে? খুব সহজ হয়ে গেছে লাস্টের দিকগুলো। আরেকটু জটিল ক্লাইম্যাক্স করা যাইত, আরেকটু সাসপেন্স রাখা যাইত, আরেকটু ওই যে ওই সবচেয়ে বড় একটা পার্টি এখানে দেখা নাই, যেই পার্টটার কারণে আফরান নিশোকে, শাহজাহান ইসলাম নূরকে কিডন্যাপ করা হয়েছে, যাদের কারণে তাদেরকেই দেখানো হয় নাই। যার যার বিনিময়ে তার মুক্তিপণ চাওয়া হয়েছে, তারই কোনো মানে এক্সট্রা মানে তার কোনো ক্যারেক্টারের কোনো ডেপথ নাই। সে কে কি করছে, কি কাজ করে, তার অপারেশন, সে কি অপারেশন করছে, ওই টাইপের কিচ্ছুই দেখানো হয়নি। মানে মনে হয়েছে সিনেমার বাজেট নেই। একটা জায়গায় গিয়ে আবার মনে হয়েছে সিনেমার আসলে বাজেট নেই, বাজেট খুব কম ছিল বা টাকা শেষ হয়ে গেছিল। আমার আসলে পোষে নাই সিনেমাটা দেখা। আমার কাছে মনে হয়েছে চিত্রনাট্য খুবই দুর্বল। এই চিত্রনাট্য দিয়ে না হয় ডকুমেন্টারি, না হয় হস্টেজ ফিল্ম, না হয় সার্ভাইভাল ফিল্ম। ভাই সার্ভাইভাল ফিল্মে যেমনটা ওরা সিনেমা হলে আমার মনে হয় একটা লোক বাদ ছিল না, দোয়া ইউজ করছে যখন আফরান নিশোকে মেরে ফেলা হবে, এরকম একটা স্পয়লার দিয়ে দিলাম যে আফরান নিশোকে মারার একটা অ্যাটেম্প দিছে, সেখানে গাধাটার উপরে আফরান নিশোকে বসানো হয়েছে, গাধাটা যদি থাইমা যায় আফরান নিশোর কল্লা পড়ে যাবে। তো সেই গাধার উপরে বৈশা আফরান নিশো দোয়া ইউজ করছে, যেই দোয়া ইউজ পড়তে বলছে আফরান নিশোর বউ পূজা চেরি, যে বিপদে পড়লে দোয়া ইউজটা পড়বেন, তো সে দোয়া ইউজ পড়তেছে, গাধা তো আর থামে না, গাধা খালি ঘুরতে আছে আর সে দোয়া ইউজ। এর আগের বার যাকে তোলা হয়েছে সে দোয়া ইউজ পড়ে নাই, গাধা থাইমে গেছে, তার কল্লা পড়ে গেছে। আবার সেই হস্টেজটা করতে আসলো, তারে কিভাবে আনলো, কি ওই বিষয়েও কিছু দেখানো হয়নি। যাই হোক, আফরান নিশোর উপরে গল্প, তাই ওটার আর দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে, মানলাম। তো আফরান নিশো যখন গাধার উপরে উঠলো, তখন দোয়া ইউনুস এতবার পড়া হচ্ছে, পুরা হলের প্রত্যেকেই আমার মনে হয় একবার করে দোয়া ইউনুস পড়ছে। মানে একটা কাজ করতে পারছে যে এই দম সিনেমা যে কজন ব্যক্তি দেখছে, সে একবার না একবার দোয়া ইউনুস পড়ছে। এই কাজটা রেদনের ঠিকঠাক মতো করতে পারছে। ওই যে একটা উত্তেজনা তৈরি করছিল দোয়া ইউনুস পড়ার সময়, এই উত্তেজনাটা যদি সিনেমার শুরু থেকে, শুরুর 10-15 মিনিট পরই বাদ দিলাম, কারণ শুরু করতে একটু ইয়ে হয়, ইন্ট্রোডাকশন দেখানো হয়, 5-10 মিনিট পর থেকে যদি এই উত্তেজনাটা আস্তে 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 পিকে তোলা হইতো,
অথবা আফটার ডিশন এই উত্তেজনাটা যদি লাস্টে রাখা হইতো, তাইলে দর্শক একটা তৃপ্তি নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে হল থেকে বেরোতে পারত। এই উত্তেজনাটা আমার মনে হয় যে যখন আফরান নিশোর সেই লিডার মারা গেল, তারপরে আমার মনে হয়, আমি জানি না গল্পের কিছু চেঞ্জ হয়েছে কিনা, এটা সেই পত্রিকায় 2003 সালে প্রথমত এই লেখাটা আসছে, এই লেখাটা পড়ে তারপরে তারা চিত্রনাট্য করছে এবং দেখাও করেছে। সিনেমার শেষে তাদের ছবিও দেখানো হয়েছে, আর রিজন রনিরা গিয়ে তাদের সাথে দেখাও করছে। দেখা করে সেইখানে একটা বিশাল ধাক্কা খেলাম। যেই লোককে ধরা হয়েছে, যে লোকের সাথে ঘটনা ঘটছে, সেই লোকের সঙ্গে আফরান নিশোর কোনো মিলই নাই ভাই। আমরা হলিউড বাদ দিলাম, বলিউডে কত ইয়ে দেখছি, ট্রু সত্য ঘটনা সিনেমা দেখছি। সেই ঘটনায় ওরা যে এক একটা মানুষের উপরে সিনেমা বানায়, সেই সিনেমায় হিরো একেবারে এমন গেট আপে চলে যায়, তার তার শরীর থেকে শুরু করে, ফিজিক থেকে শুরু করে, কাপড় চোপড়, চুল, চশমা সব কিছু মিলে এমন একটা গেট আপে চলে যায় যে মিলাইতে কষ্ট হয় কোনটা আসল কোনটা নকল। তো রিয়েল যে নূর ছিল, শাহজাহান ইসলাম নূর, সেই নূরের চুল আর আফরান নিশোর চুল আকাশ পাতাল তফাৎ। আফরান নিশোর চুল আরো ছোট করা দরকার ছিল। এটা একটা মেজর পার্থক্য মনে হয়েছে আমার কাছে সেই লোকের সাথে এই লোকের। আমার কাছে মনে হচ্ছে কোনো জায়গায়, সিনেমার কোনো জায়গায় পারফেকশন দেওয়ার চেষ্টা করা নেই। যদি হুবহু ডকুমেন্টারিটা হইতো তাইলেও একটা কথা ছিল, যদি একটা সার্ভাইভাল ফিল্ম হইতো তাইলেও একটা কথা ছিল, যদি একটা হস্টেজ ফিল্ম হইতো তাইলেও একটা কথা ছিল। হস্টেজের যে বিষয়টা, হস্টেজকে কিভাবে টর্চার করা হয়, কিভাবে আটকায় রাখা হয়, 3-4 দিন না খাওয়ায় রাখা হয়, খাওয়ার অভাবে তার কি হয়, খাবার পানির অভাবে তার কি হয়, জামা কাপড়ের অভাবে কি হয়, শুইতে পারে না, পোকামাকড় কামড়ায়, ঠান্ডা, এই জিনিসগুলো দেখানো হয়েছে, খুবই অল্প অল্প করে দেখানো হয়েছে। কিন্তু ওই যে তার যে জীবন বাঁচানোর যে লড়াইটা, সেইটা কিন্তু ওইভাবে আসে নাই। একটা লোক যদি হস্টেজ থাকে, সে যদি টানা 17 দিন কোথাও আটক থাকে, তার 17 দিনে তার তো অপুষ্টিতে, অবহেলায় তার তো দৌড়ানোর ইয়ে নাই, শক্তি নাই। মানে কাছাকাছি গেছে সেই একটা ফিলের, বাট মেক বিলিভ হয় নাই। কোথায় যেন মনে হয়েছে আর দূর একটা আর্ম লোক, যে কিন্তু একটা লিডার টাইপের আর্ম লোক, তার অস্ত্রের মুখে রাইখা শিকার, সেখান থেকে সে আফরান নিশোর সঙ্গে পারে না। এই জায়গাটা আমি মনে করছি যে এই জায়গাটা সত্য ঘটনার থেকে একটু ছিটকে এসেছে, একটু সিনেমাটিক করা হয়েছে এই জায়গাটাই। কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বড় মিস্টেক হয়েছে আমার মনে হয়। পুরো গল্পটা যদি পড়তে পারতাম বা আমি যদি সংগ্রহ করতে পারতাম, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আরো ডিটেল তারা মিস্টেক করেছে। তবে দমের চিত্রনাট্য মারাত্মক দুর্বল। আমার মনে হয় রেজা রনির উচিত ছিল তার এই চিত্রনাট্য একজন ভালো স্ক্রিপ্ট রাইটার দিয়ে ডক্টরিং করানোর, যারা সার্ভাইভাল ফিল্ম লেখেন, যারা হস্টেজ ফিল্ম লেখেন, বা যারা এই ধরনের ফিল্মের সঙ্গে রিলেটেড, তাদের দিয়ে এই সিনেমাটা ডক্টরিং করা উচিত ছিল স্ক্রিপ্টটা। তাহলে বোধ হয় এই প্রবলেমটা হইতো না। চিত্রনাট্যের দুর্বলতা, আমি ভাই ব্রাদারের গ্রুপের প্রত্যেকটা সিনেমারই এই চিত্রনাট্যের, আমি এই লাস্টের দিকের এই ঝামেলাগুলো আমি অবজার্ভ করেছি। সরোয়ার ফারুকী থেকে শুরু করে তার শিষ্য সবাই, তারা কোথায় জানি একটা জায়গায় গিয়ে শেষ করতে পারে না ঠিক মতো। তো আমার কাছে মনে হয়েছে দম এভারেজ একটা জায়গায় গেছে, বাট একটা জায়গায় রেজা রনিকে আমি খুবই 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 প্রশংসা করব, যে এই ঘরানার সিনেমা, এই ধরনের সিনেমা বাংলাদেশে তিনি প্রথম ইন্ট্রোডিউস করাইলেন এবং দর্শক সেটাকে রিসিভ করেছে। সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে যারা দেখছে দম, তাদের কাছে ভালো লাগছে, তাদের কাছে মনে হচ্ছে পয়সা উসুল এবং শো হাউসফুল যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দিন শেষে দর্শকই সঠিক। দর্শক যদি বলে ঠিক তাহলে ঠিক, দর্শক যদি বলে ভুল তাহলে ভুল। আমাদের এই রিভিউ টিভিউ কিচ্ছুই না। তারপরেও এগুলো বলি
কারণ এই ভুল ত্রুটিগুলো, এই বিষয়গুলো যদি সামনে এই ধরনের ছবিতে আরেকটু ঠিকঠাক করা হয়, তাহলে ছবির এখন যে দর্শক বলছে ভালো, তখন দর্শক হয়ে যাবে ফিদা, তখন দর্শক আরো মুগ্ধ হবে এই ছবি দেখে। যাই হোক, কেবল তো শুরু। এই শুরুর জন্য অভিনন্দন রেজা রনিকে, খুবই সাহসী একটা অ্যাটেম্প নিয়েছেন। আফরান নিশোকে অভিনন্দন, তুরাচেরিকে অভিনন্দন। এই ধরনের একটা গল্প তারা আমাদেরকে উপহার দিয়েছে। আমি লাস্টের হাফটা আমার কাছে খুব একটা ভালো লাগে, ফার্স্টের হাফটা আমি দারুণ এনজয় করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন।